সীমা পাহুজা ইন্টেনশন কি ছিল? অভয়া ভুলিনি শুধুই কি সঞ্জয়? বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। বন্ধুরা, আজকে 10ই আগস্ট। আপনাদের মনে আছে 2 বছর আগে 2024 সালে 10ই আগস্ট আমরা কি করছিলাম? আমরা প্রত্যেকেই অ্যাজ এ জার্নালিস্ট আমার একটা ছিল যে 14 তারিখ রাতে কী হবে, কিন্তু গোটা রাজ্য, গোটা কলকাতা শহর 10ই আগস্ট প্রিপারেশন নিচ্ছিল যে 14 তারিখের রাতে 14ই আগস্ট 2024 সালের সারা রাত ধরে রাত জাগো কর্মসূচি আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের ইতিহাসে সেই ধরনের কর্মসূচি বা রাত জাগো যে বিক্ষোভ, সেটা কিন্তু আমার মনে নেই যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়েছে। গোটা কলকাতা, প্রায় গোটা কলকাতা সেই দিন রাত জেগেছিল। কিন্তু 2 বছর কেটে গেল, লাভ কি হলো? আরজি করে যারা সেই ডাক্তারকে ধর্ষণ এবং খুন করলো, যে বা যারা, সিবিআই এর দাবি এখন পর্যন্ত যে একজনই ধর্ষণ খুন করেছিল, কিন্তু পরিবারের দাবি যে একাধিক ব্যক্তিদের ছাড়া এটা হয় না। সেটা তদন্তের বিষয় এবং কোর্টে বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু দোষীরা কি শাস্তি পেয়েছে? খুন এবং ধর্ষণ কে করলো তার বাইরেই কিন্তু একটা পার্ট ছিল তথ্য প্রমাণ লোপাট, পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া এবং আরও কিছু। তারা কি শাস্তি পেল? 2 বছর কেটে গেছে, সরকার বদলে গেছে, পরিবর্তন এসছে, বিজেপির সরকার। এখন রাজ্য পুলিশ তাদের, কেন্দ্রীয় পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যারা তদন্ত করছে সেটাও কিন্তু তাদের, অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় সরকারের আন্ডারে। তাহলে কেন এতদিন ওয়েট করতে হচ্ছে? প্রশ্ন হচ্ছে একটাই, যে আর কতদিন অভয়ার মা বাবা ওয়েট করবেন, জাস্টিসের জন্য অপেক্ষা করবেন? আর কতদিন গোটা রাজ্য, গোটা দেশ অপেক্ষা করবে? 2 বছর কি সাফিসিয়েন্ট টাইম না? নিশ্চয়ই বলবো যে সঞ্জয়, তার শাস্তি হয়েছে, যাবজ্জীবনের শাস্তি হয়েছে, কিন্তু সেটাই কি যথেষ্ট? সেটাই কি সাফিসিয়েন্ট? তাই আজকে আমাদের এই রিপোর্ট। আজকে টপিক হচ্ছে অপেক্ষা আর কতদিন অপেক্ষা করতে হবে? কেন কাঁদলেন মুখ্যমন্ত্রী? গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অভয়ার যে মঞ্চ প্রোগ্রাম, সেখানে কিন্তু বসে বসে কাঁদছেন, সেই ছবিটাও দেখাবো। আদালতে কি স্বীকারোক্তি করেছিলেন তদন্তকারী অফিসার, বিস্তারিত রিপোর্ট প্রকাশ বলছি সেগমেন্ট। এই গোটা রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে যে আদালতে সিবিআই এর যিনি প্রথম তদন্তকারী অফিসার ছিলেন সীমা পাহুজা, তিনি এমন কিছু স্টেটমেন্ট দিয়েছেন বিচার প্রক্রিয়ার সময়, যেটা কিন্তু দেখে বা শুনে আমরা সেই ডকুমেন্ট দেখাবো, মুখে বলবো না, ডকুমেন্ট দেখাবো, পুরো রিপোর্ট দেখবেন ভালো করে। যে একজন সিবিআই অফিসার, তদন্তকারী অফিসার, যিনি সেই ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত করছেন, তিনি এটা বলতে পারেন কি? তাহলে ইন্টেনশন কি ছিল? তাই জন্য কি 2 বছর পরেও আজকেও এই গোটা তদন্ত শেষ হয়নি বা দোষীরা শাস্তি পায়নি? প্রথমেই দেখে নিন একটা ভিডিও। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কাঁদছেন। শেষ আর শুরু সমীকরণে দাঁড়িয়ে আমরা অভয়ার নামকে, অভয়ার প্রতিকৃতিকে, একদিকে অভয়ার মা, তিনি মাইকে কথা বলছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে তিনি কিন্তু রুমাল হাতে নিয়ে চোখে জল মুছে নিচ্ছেন। পরের ভিডিও, শুভেন্দু অধিকারী। অভয়া বলেনি মানুষ আমাদের জিতিয়েছে আবার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। মুখ্যমন্ত্রী বলছেন অভয়া ভুলিনি এবং তিনি বলছেন আমি কমিটেড।
মুখ্যমন্ত্রী বলছেন অভয়া ভুলিনি, বিচার দিতে হবে। 2 বছর পরেও কি মুখ্যমন্ত্রীকে এটা বলতে হবে যে বিচার দিতে হবে? রাজ্য পুলিশ তার, সিবিআই কেন্দ্র সরকার, বিজেপি সরকার। তাহলে কিসের অপেক্ষা? কেন এতদিন ধরে অভয়ার মা বাবা বিচার পায়নি? যদি সিবিআই দাবি করে যে সঞ্জয় রায় শাস্তি পেয়েছে, শুধুই কি সঞ্জয়? 1 মিনিটের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম যে ধর্ষণ বা খুন সঞ্জয় রায় করেছে, শুধুমাত্র সেই করেছে। কিন্তু তার পরের ঘটনা সবাই জানে, কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়, পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয় এবং হাসপাতাল থেকে তড়িঘড়ি নিয়ে বডি বার করা হয়, গিয়ে ক্রিমেট করা হয়। এটা কেন? এর পেছনে যারা কনস্পিরেসি করেছে তারা কি শাস্তি পাবে না? এবার দ্রুত আপনাদের দেখাবো যে কোর্টে দাঁড়িয়ে যখন এই মামলার বিচার প্রক্রিয়া চলছে, সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পহুজা তিনি কি বলছেন, বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। দেখুন, তিনি বলছেন 641 নম্বর পয়েন্ট, তিনি বলছেন ইট ওয়াজ হার কনক্লুশন that from the documents and materials collected during the investigation it was prima facie established that this accused was only Sanjay Ray. অর্থাৎ সীমা পহুজা কোর্টে দাঁড়িয়ে সেখানে বলছেন যে তিনি মনে করছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় ধর্ষণ এবং খুন করেছে, এর পেছনে আর কেউ নেই, অনলি সঞ্জয় রায়। আমি কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, তুমি প্রথম দিন থেকে এই ধর্ষণ এবং খুনের মামলা ফলো করছো, তুমি আরজি করের সেই রাতেও ছিলে। এই যে বয়ান সীমা পহুজা যে তিনি বলছেন শুধু সঞ্জয়, তুমিও কি মনে করছো শুধু সঞ্জয়? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে এই যে ঘটনাটা আমরা জানি 9 তারিখ সকালবেলা আমাদের কাছে এই পুরো বিষয়টা আসে এবং তার সঙ্গে সঙ্গে অমিত মালভিয়ার যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেটা থেকে কিন্তু কার্যত স্পষ্ট হয় যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। এবং সেই ঘটনা ধরে যখন আমরা আরজি করে পৌঁছাই, সেখানে দেখা যায় যে পুলিশের একদম উচ্চ পদস্থ কর্তারা সেখানে পৌঁছে গিয়েছে। 9 তারিখেই রাত্রিবেলা প্রায় 12টা নাগাদ, এরকম 10টা, খুব যদি আমি ভুল না হই 11টা থেকে 12টা নাগাদ একজনকে গ্রেপ্তার করা হয়। সেটা হচ্ছে সঞ্জয় রায়, যার কথাই সীমা পাহুজা বলেছেন যে, এবং বলছেন শুধুমাত্র তিনি, মানে তিনি দাবি করছেন, তিনি মনে করছেন অ্যাজ এ তদন্তকারী অফিসার। একদমই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এবং সেই তদন্ত আমরা দেখেছি যে তৎকালীন যে সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা বলেন যে যদি মনে করে তাহলে সিবিআই এর হাতে, পরিবার যদি মনে করে সিবিআই এর হাতে তদন্তভার। পরে আসছি, পরের পয়েন্ট আমরা দেখে নেব। সীমা পাহুজা আরও কি বলছেন ডিউরিং ক্রস এক্সামিনেশন, ভালো করে দেখবেন বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। সীমা পাহুজা সিবিআই এর তদন্তকারী অফিসার, যিনি ধর্ষণ এবং খুনের মামলা তদন্ত করছেন, তিনি বলছেন যে মেন অ্যাকিউজড, একমাত্র তিনি আগে বলছেন যে তিনি মনে করছেন যে একমাত্র অ্যাকিউজ হচ্ছে সঞ্জয় রায়, যে এই ঘটনা ঘটিয়েছে, এবং তিনি বলছেন যে তার ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করা হয়নি। দেখে নিন লিখিতভাবে। তিনি বলছেন এক্সামিনেশনের সময় তিনি ডক্টর দেবাশিস সোম, ডক্টর রাজেশ্বরী রায় এবং ডক্টর সন্দীপ ঘোষ তার বয়ান রেকর্ড করেছেন, কিন্তু এবার ইম্পর্টেন্ট, she did not collect any fingerprint impression of the accused or did not attempt to get any chance fingerprint from the seized article, especially the Bluetooth earphone. আপনার মনে থাকবে একটা ব্লুটুথ ইয়ারফোন পাওয়া গেছিল, যার ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল। তদন্ততে কিন্তু এই ব্লুটুথ ইয়ারফোন খুবই ইম্পর্টেন্ট ছিল, সঞ্জয় রায়ের ব্লুটুথ ইয়ারফোন, যেটা কিন্তু সেখানে স্পটে পাওয়া গেছিল, সেখান থেকে সিজ করা হয়েছিল। তার উপরে কাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, অভিযুক্ত ফিঙ্গারপ্রিন্ট। তদন্তকারী অফিসার, সিবিআই এর তদন্তকারী অফিসার সেই নমুনা সংগ্রহ করেননি। এটা কি তদন্ত হচ্ছিল নাকি মজা? মানে আমাদের সাধারণ মানুষ হিসেবে এটাই প্রশ্ন যে অ্যাকিউজদের ফিঙ্গারপ্রিন্ট কালেকশন নেওয়া হবে না? আরও দেখাচ্ছি। রিয়া কি বলবে? দেখো, এক কথায় বলতে গেলে যে ল্যাক অফ ইনভেস্টিগেশন, এবং কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার প্রতিফলন হচ্ছে এই চার্জশিট, সিবিআই এর চার্জশিট। কেন বলছি? কারণ যেটা মেইন জিনিস, যেটার মূল এভিডেন্স, সেটা হচ্ছে এই ব্লুটুথ ইয়ারফোন, যেটা অ্যাকিউজডের গলায় ছিল এবং যার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া অত্যন্ত জরুরি, সেই ফিঙ্গারপ্রিন্টটাই নিল না সিবিআই এবং অত্যন্ত বড় একটি এভিডেন্স মিস করে দিল। সীমা পাহুজার কি বলছেন? তিনি বলছেন যে তিনি নিজে সেই রাতে যারা নার্সিং স্টাফ, আয়া বা গ্রুপ স্টাফ সেই রাতে, সেই অভিশপ্ত রাতে যারা ডিউটিতে ছিল,
তাদের তিনি জিজ্ঞাসাবাদ করেননি। তিনি বলছেন সেই স্টাফদের অন্য কেউ জিজ্ঞাসাবাদ করেছে। মানে আদালতে দাঁড়িয়ে তদন্তকারী অফিসার, প্রধান তদন্তকারী অফিসার তিনি বলছেন সেই রাতে যারা ডিউটি করছিল, স্টাফ, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, তাদের তিনি জিজ্ঞাসাবাদ করবেন না। সেই জিজ্ঞাসাবাদ তার অ্যাসিস্ট্যান্টরা করবে। এটা কি মেনে নেওয়া যায়? আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। রিয়া কি বলবে? অভয়ার মা বাবা তারা বারবার এই বিষয়টাকেই কিন্তু তুলে ধরেছিল যে যারা ছিল একদম শেষ রাতে, যারা তার সঙ্গে খাওয়া দাওয়া করেছিল নির্যাতিতার সঙ্গে, বারবার বলেছিল এই বিষয়টা, তাদেরকে আগে তদন্তের আওতায় আনা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং একই সঙ্গে যারা অন ডিউটি ছিল সেই দিন রাত্রিবেলা সিকিউরিটি থেকে আরম্ভ করে একাধিক নাম ছিল, একটা চার্ট তারা পেশ করেছিল, সেই চার্ট ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং এখানে বলছে আইও খোদ নিজে বলছে যে তিনি জিজ্ঞাসাবাদই করেনি। আরেকটা ল্যাক অফ এভিডেন্স একদম। এবং আমরা কিন্তু মুখে বলছি না, এটা হচ্ছে কোর্টের সেই রায়ের কপি। সঞ্জয় রায়কে সাজা দেওয়ার সময় কোর্টের যে অর্ডারের কপি, সেই অর্ডারের কপির একাধিক অংশ। পরের পয়েন্টে চলে যাই। আরও আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ পুরোটা কালেক্ট করেননি সীমা পাহুজা। তিনি বলছেন যে তিনি নিজে কালেক্ট করেননি, অর্থাৎ একজন ডাক্তার, তার কাছে একটা পেনড্রাইভ ছিল, ডক্টর রাজশ্রী রয়, তার কাছ থেকে সেই পেনড্রাইভ তিনি নেননি। তিনি বলছেন কোর্টে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে ডিভিআর তো তিনি নিয়ে নিয়েছেন, তাহলে ওই পেনড্রাইভ নিয়ে কী হবে। কেন অভয়ার মা বাবা প্রশ্ন তুলবেন না? কেন তারা বলবেন না যে সিবিআই তদন্ত ভালোভাবে হয়নি? আমরাও কিন্তু বলছি, এইসব দেখার পর আমরাও কিন্তু বলছি ভালোভাবে তদন্ত হয়নি। এবং যে নতুন দল গঠন করা হয়েছে সিবিআইয়ের, তারা এই সমস্ত বিষয়গুলো দেখুক। রিয়া, সিসিটিভির পেন ড্রাইভ নেওয়া হলো না, মানে তুমি তো এতদিন ধরে ক্রাইম রিপোর্টিং করছো, মানে এটা কি করা যায়? মূল এভিডেন্সের মধ্যে, ইলেকট্রনিক এভিডেন্সের মধ্যে অন্যতম বড় এভিডেন্স হচ্ছে এই সিসিটিভি, যার সমস্ত দিক খতিয়ে দেখার পরে কিন্তু এই ছোট ছোট যে জিনিসগুলো, সেখানে পেনড্রাইভ থেকে আরম্ভ করে ডিভিআর থেকে আরম্ভ করে সমস্ত, যেহেতু এটা হাই প্রোফাইল কেস, সেক্ষেত্রে আরো বেশি করে সমস্ত জিনিস তাদের তদন্তের আওতায় আনা এবং সেগুলো সিজ করা, যেগুলো সুপ্রিম কোর্ট অবধি চলছে। এবং এই ঘটনা আরজি করে রেপ অ্যান্ড মার্ডারকে শুধুমাত্র যে বাংলায় সীমাবদ্ধ ছিল তা নয়, এটা কিন্তু দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল। এত বড় একটি এবং তার তদন্ত হচ্ছে এইভাবে। এর পরেরটা যদি দেখি, এটা দেখুন, এখানে সীমা পাহুজা কি বলছেন। সীমা পাহুজা বলছেন, মানে দেখেও কিন্তু হাসি পাচ্ছে। সীমা পাহুজা বলছেন যে তিনি, এখানে দেখুন ভালো করে, ওয়াজ নট দ্য অ্যাকচুয়াল সিন অফ ক্রাইম। মানে অনেকেই তো অভিযোগ করেছিল যে যেখানে বডি পাওয়া গেল, দেহ পাওয়া গেল, সেটা অ্যাকচুয়াল সিন অফ ক্রাইম ছিল না, অন্য জায়গায় ঘটনাটা ঘটিয়ে সেখানে দেহ রাখা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলছেন, she did not take any endeavor to locate the actual scene of crime and that she has blindly followed the investigation of Kolkata police. এটাই কি সিবিআই এর তদন্ত? তাহলে কি দরকার ছিল? কলকাতা পুলিশ তো তদন্ত করছিল, সিবিআইকে তদন্ত দেওয়ার দরকারটা কি ছিল? আপনাদের হাসি পাচ্ছে না? বারবার অভয়ার মা বাবা, মানে বারবার একাধিকবার জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে, বলেছে যে না, সিন অফ ক্রাইম অন্য জায়গায়। তারপরেও সিবিআই এর প্রধান তদন্তকারী অফিসার বলছেন তিনি দেখেননি যে সিন অফ ক্রাইম কোথায় ছিল। কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে যে দোষীরা শাস্তি পাবে 2 বছর পরও? এবার দেখাবো আপনাদের যে অভয়ার বাবা তিনি কি বলছেন। তিনি বলছেন কোর্টে দাঁড়িয়ে যে তিনি যখন সেমিনার হলে যান, তিনি দেখেন যে বিধায়ক তৎকালীন পানিহাটির নির্মল ঘোষ এবং তার একজন প্রতিবেশী সঞ্জীব মুখার্জি সেখানে সেমিনার হলে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ কমিশনার ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। আমার প্রশ্ন, বঙ্গভয়েসের প্রশ্ন, যে কী করছিলেন নির্মল ঘোষ সেখানে সেমিনার রুমে? প্রমাণ লোপাটের কোনো কনস্পিরেসি নাকি পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা? উত্তর দিতে হবে না। এবং কলকাতা পুলিশ কী করছিল, যারা কিন্তু অ্যালাউ করলো, একটা ছোট অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখি যে গোটা এরিয়া কর্ডন করে দেওয়া হয়, কলকাতা পুলিশ কেন তাদের অ্যালাউ করলো সিন অফ ক্রাইমে সেমিনার রুমে? পরের পয়েন্ট দেখাবো যে এখানে বাবা বলছেন যে তারা কিন্তু বারবার বারণ করছিলেন এবং তড়িঘড়ি একদম ফুল স্পিডে আরজি কর হাসপাতাল থেকে বডি নিয়ে বার করে চলে যান তারা। মা বাবা যার মেয়ে মারা গেছেন তারা জানেই না যে দেহ কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তারা ছুটে যান টালা
থানায় যে কোথায় নিয়ে যাওয়া হলো দেহ, তখন তারা জানতে পারেন যে পানিহাটি ক্রিমেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? রিয়া, এখানে কিন্তু তোমাকে প্রশ্ন করব, সেই রাতে তুমি সেখানে ছিলে, উপস্থিত ছিলে, যদি সংক্ষেপে বলো যে কি হয়েছিল, তুমি নিজের চোখে কি দেখলে? দেখো, যখন এই বডির যখন পিএম শেষ হয়, পুরো প্রক্রিয়াটা যখন শেষ হয়, তারপরেই দেখা যায় যে একটা নেভি ব্লু কালারের গাড়ি, যেটা পরিবারের গাড়ি, সেই গাড়িটা প্রথমে বেরিয়ে যায় এবং তারপরেই আসে একদম যে বডির যে গাড়িটা, সেই গাড়িটা আসে। সেই গাড়িটা যখন আসে সেই সময় একদম পিএমের যে গেট, সেখান থেকে বেরিয়ে কিছুটা আসার পরে গাড়িটাকে আটকে দেওয়া হয়। গাড়িটাকে আটকায় মীনাক্ষী, গাড়িটাকে আটকায় সিপিএম এর লিডার, তিনি নেত্রী মীনাক্ষী গাড়িটাকে আটকায় এবং সেই সময় সেটা নিয়ে বেশ কিছুক্ষণ কেওয়াস হয়। তার মধ্যে পরিবারের যে গাড়ি, সেটাকে কিন্তু বেরিয়ে যায় এবং তারপরে দেখি যে সেখান থেকে পুলিশ কার্যত সেই ক্রাউড সরিয়ে সেখান থেকে গাড়ি বার করে, জোর করে ধাক্কা দিয়ে, মানে ভিডিওতে দেখেছিলাম আমরা। এক্স্যাক্টলি, আমাদের ভিডিও আছে আমাদের কাছে, সেই ভিডিওটা যেখানে আমরা দেখলাম যে পুলিশ কার্যত বল প্রয়োগ করে দিয়ে ক্রাউড সরায় এবং তারপরে সেই গাড়ি বেরোয়। গাড়ি বেরিয়ে সোজা সেখান থেকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় পানিহাটিতে। এবং মা বাবা জানতেন না যে কোথায় নিয়ে যাওয়া মা বাবা হচ্ছে? জানতেন না। মা বাবাকে বলা হয়েছিল পানিহাটির বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং যেহেতু মা বাবার গাড়ি আগে বেরিয়ে গিয়েছিল, কিছুটা গিয়ে ওরা পাজলড হয়ে গিয়েছিল এবং সেই কারণে ওরা তখন টালা থানায় চলে এবং টালা থানায়। তার মানে সেই রাতেও কিন্তু মা বাবাকে মিসগাইড করা হয়েছে। বলা হলো বাড়ি নিয়ে যাচ্ছি, নিয়ে চলা গেল শ্মশান ঘাটে। না প্রকাশদা, আমি একটু এটা কারেক্ট করবো। সেটা হচ্ছে যে গাড়ি কিন্তু গিয়েছিল প্রায় 8:45 থেকে 9টার মধ্যে। সেই গাড়ি কিন্তু পৌঁছে গিয়েছিল 8টা থেকে 9টার মধ্যে গাড়ি পৌঁছে গিয়েছিল বাড়িতে এবং বাড়িতে প্রায় 2 ঘন্টা ছিল সেই বডি ছিল এবং তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ক্রিমেশনের জন্য। কিন্তু মা বাবার পারমিশন ছিল না, মানে কনসেন্ট ছিল না। বাবা, হ্যাঁ, বারবার তারা দাবি করেছেন যে তাদের কোনো কনসেন্ট ছিল না। যে অভিযোগ বারবার মা বাবা করেছেন যে ক্যাশ টাকা দেওয়ার কথা, তারা কিন্তু লিখিতভাবে কোর্টেও কিন্তু জানিয়েছেন যে ডিসি নর্থ তিনি একটা প্যাকেট দেন এবং সেখানে কিন্তু ক্যাশ ছিল, লিকুইড ক্যাশ, এবং তারা কিন্তু রিফিউজ করেছিলেন। স্যালিউট জানাই মা বাবাকে যে তারা কিন্তু নগদ ক্যাশ টাকাটা নেননি। একাধিক ভিডিও ছিল সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা, সেখানে দেখা যাচ্ছে যে বামপন্থী ছাত্র যারা নেতারা সেখানে আন্দোলন করছিল, তারা কিন্তু সেখানে দাঁড়িয়েছিল। মীনাক্ষীকেও দেখা যায়, কিন্তু জোর করে বল প্রয়োগ করে সেখান থেকে বডি বার করা হলো। এবং যেটা আমরা কোর্টের রায়ের কপিতে দেখতে পাচ্ছি যে মুহূর্তে শ্মশানঘাটে তারা পৌঁছে গেছিল, সেখানে অলরেডি 3-4টে বডি ছিল। নিয়ম হচ্ছে যে আগে যারা গেছে তাদের দাহ করতে হবে, কিন্তু পুরো বাইপাস করে তড়িঘড়ি কিন্তু এটা করে দেওয়া হয়। প্রশ্ন উঠবে না? গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে তিনি এই বিষয়টা নতুন করে তদন্ত করতে বলবেন। কেন 2 বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এটা বলতে হচ্ছে? শুধুমাত্র সঞ্জয় রায় যাবজ্জীবন হয়ে গেল শেষ? এর পরেরটা কি? যারা কনস্পিরেসি করলো, নির্মল ঘোষ কি করছিলেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার করা হয়েছে, বিচার প্রক্রিয়া চলতে, কিন্তু সাজা কবে? একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। আশা করব সিবিআইয়ের যে নতুন টিম, তারা এই সমস্ত বিষয়গুলো দেখবে এবং বারবার বলছি, সীমা পাহুজা তার ইন্টেনশন কী ছিল এবং তার কেন তিনি এটা করলেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হোক। তাকেও সিবিআই নতুন করে জিজ্ঞাসাবাদ করুক যে ওপর থেকে কি কোনো চাপ ছিল, তাহলে কি কোনো ইনফ্লুয়েন্স ছিল, কাউকে বাঁচানোর জন্য এটা তিনি করলেন। তিনি আদালতে নিজেই স্বীকারোক্তি করছেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়। আমরা প্রত্যেকেই অপেক্ষা করব যে এই মামলায় অভয়ার মা বাবা, আমরা, আপনারা, গোটা দেশ কবে জাস্টিস পাবে। সেদিন আবার আপনাদের সঙ্গে কথা বলবো এবং হাততালি দেব যে হ্যাঁ, এবার সিবিআই ভালো কাজ করেছে, বা যে পুলিশ সাজাটা করিয়ে দেবে তাদের সাধুবাদ জানাবো। কিন্তু ততদিন কিন্তু আমরা থামবো না, বারবার প্রশ্ন তুলব, বারবার সিবিআইয়ের সীমা পাহুজার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলব। সঙ্গে থাকবেন, এই প্রতিবেদন কেমন লাগলো সেটা দেখবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা, আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস। সেগমেন্টের নাম প্রকাশ বলছি। কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো এই প্রতিবেদন এবং আপনারা কী চান এই গোটা তদন্ততে। আপনাদের কোথায় কোথায় মনে হয় যে গাফিলতি হয়েছে শেয়ার করবেন, বেশি করে মানুষ জানুক যে কোথায় কোথায় গাফিলতি হয়েছে। যেটা ডকুমেন্ট আমরা দেখালাম, সবাই এটা দেখুক। নমস্কার।